আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ এবং গণভোটের রেজাল্ট এছাড়াও গণভোটের পাশ হওয়ার পরে অর্থাৎ পাবলিকের উইলটা এক্সপ্রেস হওয়ার পরেও গণভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলে গঠিত সংবিধান সংস্কার পরিষদের যে শপথ বিরোধী দলীয় সংসদ সদস্যরা গ্রহণ করেছেন এই সবগুলো বিষয়ে চ্যালেঞ্জ করে আলাদা আলাদা রিট মামলা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। তার মধ্যে 2টি রিট পিটিশন আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে, একটি রিট পিটিশন আজকে শুনানি অনুষ্ঠিত হয়নি। আমরা সেই রিট পিটিশনের শুনানিতে বিজ্ঞ মহামান্য আদালতে উপস্থিত ছিলাম এবং আদালতের অনুমতিক্রমে আমরা সেখানে বক্তব্য রেখেছি। আপনারা দেখতে পেয়েছেন যে 2 জন আইনজীবী ব্যক্তিগতভাবে এই রিট পিটিশন দায়ের করেছেন, কিন্তু 2 জন আইনজীবী আলাদা আলাদাভাবে রিট পিটিশন দায়ের করলেও আমরা শুনানির সময় দেখেছি যে আদালতে ওই আইনজীবীর পক্ষে বিএনপির যারা নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শুনানিতে অংশগ্রহণ করেছেন। বিএনপির নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জনাব গাজী কামরুল ইসলাম সজল, যিনি বিএনপির আইনজীবী ফোরাম সেটার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তিনি উপস্থিত ছিলেন। মিস্টার গাজী তৌহিদুল ইসলাম, যিনি সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি নেতা জনাব মাহফুজুর রহমান মিলন, তিনি সুপ্রিম কোর্ট বারের বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, তিনি উপস্থিত ছিলেন এবং বিএনপির অন্যান্য নেতারাও আজকে শুনানিতে অংশগ্রহণ করেছেন। শুনানিতে তারা মূল যে বিষয়টি বলতে চেয়েছেন যে গণভোটের যে রেজাল্ট হয়েছে এবং নতুন করে যে শপথ সংবিধান সংস্কার পরিষদের যে শপথ বিরোধী দলীয় সংসদ সদস্যরা ইতিমধ্যে গ্রহণ করেছেন, যেটা বিএনপির সংসদ সদস্যরা গ্রহণ করেননি, সেই শপথকে তারা চ্যালেঞ্জ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পুরোটাকে তারা চ্যালেঞ্জ করেছেন এবং গণভোট অধ্যাদেশের ধারা 3 অর্থাৎ যেটার মাধ্যমে গণভোটের যে 4টি প্রশ্ন ছিল সেই প্রশ্ন 4টির বিধানটিকে তারা চ্যালেঞ্জ করেছেন। এটি নিয়ে লম্বা সময় আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির পরে আমরাও আদালতের অনুমতি নিয়ে সেখানে শুনানিতে অংশগ্রহণ করেছি। আমরা শুনানিতে স্পষ্ট করে বলেছি যে একটা গণ অভ্যুত্থান কখনোই পুরনো যে সংবিধান বা আইনি কাঠামো সেটি মেনে গণ অভ্যুত্থান সংগঠিত হয় না। গণ অভ্যুত্থান নিজেই একটি নতুন আইনি এবং সাংবিধানিক বিধিবিধান নিয়ে আসে। এছাড়াও বাংলাদেশের 24-এ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তারপরে ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে লম্বা সময় ধরে আলাপ আলোচনার পরে তারা ঐক্যমতে পৌঁছেছে এবং সেখানেই এই বিধানগুলো এবং এই পদ্ধতিগুলো বিবৃত হয়েছে, যেখানে বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং অনেকটা তার আইডিয়াতেই এই সংবিধান সংস্কার পরিষদ এভাবে গঠিত হয়েছে এবং তারাই একই দিনে গণভোট চেয়ে তাদের আবেদন ছিল এবং সেটি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত মানা হয় এবং একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই গণভোটের পিপলের ম্যান্ডেটটা আসার পরে বিএনপির সংসদ সদস্যরা কিন্তু এখনও গণভোট সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করেননি। এই বিষয়টিতে আবারও যেটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল কোশ্চেন ডকট্রিন এবং যেটার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অভিব্যক্তিকে প্রকাশিত করেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রথম এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে, সেই বিষয়টিকে আমরা দেখেছি যে আদালতের ঘাড়ে টেনে আনার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে আমরা আশঙ্কা করছি যে পলিটিক্যাল কোশ্চেন ডকট্রিনকে মহামান্য আদালতের আওতাভুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যেটা ইতিপূর্বেও আমরা এর পরিণতিটা সুখকর আমরা দেখিনি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে বিবৃত করব। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের সংস্কার বাস্তবায়ন বিষয়ক উপকমিটির উপপ্রধান জনাব সারোয়ার তুষারকে পরবর্তী বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। জাতীয় নাগরিক পার্টির সদ্য ঘোষিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি আপনারা জানেন যে গতকাল প্রকাশিত হয়েছে এবং সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সামনের দিনগুলোতে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন এবং উপপ্রধানের দায়িত্ব পালন করছি আমি সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও এই কমিটিতে আছেন এতক্ষণ যিনি কথা বলেছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, তিনি এই কমিটির সদস্য থাকবেন। সালাউদ্দিন সিফাত সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন। মনিরা শারমিন, ফরিদুল হক, আরমান হোসেন সহ এখানে উপস্থিত নাই জাভেদ রাসিম সহ সুলতান জাকারিয়া, আলাউদ্দিন মোহাম্মদ, এরকম 12-13 জনের একটা টিম
আমরা সামনের দিনগুলোতে যে ধারাবাহিকতায় আমরা জাতীয় নাগরিক কমিটি এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র জনাব আসিফ মাহমুদ। আমরা যে ধারাবাহিকতায় সংস্কার নিয়ে জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আপনারা জানেন যে আমরা সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আমাদের একটা ধারাবাহিক অবস্থান আছে এবং সেইটা নিয়ে আমরা বিভিন্নভাবে আলাদাভাবে কমিশনগুলোর সাথে কাজ করেছি এবং তারপর সকল কমিশনগুলোকে আবার একত্র করে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হয় সেখানেও কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং সেটা আপনারা জানেন যে যখন আইনি ভিত্তির সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হচ্ছিল না জুলাই সনদের, তখন আমরা এটা সাইন করা থেকে বিরত থেকেছি এবং আমাদের এই অবস্থানের কারণেই পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয় এবং এই আদেশের ভিত্তিতেই, যেটা আমাদের খুব ভালো করে খেয়াল করা উচিত, যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট হয়েছে। সেই গণভোটে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার পক্ষে রায় দিয়েছে এবং এরপরে এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন তোলা, এগুলোকে আবারও বিতর্কিত করার চেষ্টা করা এবং মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জনগণের অভিপ্রায়ের যে বিষয়গুলো জনগণ তার অভিপ্রায়ের জায়গা থেকে অনুমোদন করেছে সেগুলোকে আবারও তার মধ্যে আদালতকে টেনে আনা, এটা খুব ন্যাক্কারজনক কিছু উদাহরণ কিংবা নজির আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে আদালতে একটা শুনানি হয়েছে, মহামান্য আদালতে একটা শুনানি হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা মনে করি যে কিছু রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জনগণের অভিপ্রায়কে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। কারণ আদালত কখনোই রাজনৈতিক প্রশ্নে অংশ নেন না, এটা আদালত সবসময় জনগণের অভিপ্রায়ের অধীনে কাজ করেন এবং জনগণের অভিপ্রায়কে প্রোটেক্ট করাই হচ্ছে আদালতের কাজ। সেই অর্থে এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই সনদের অঙ্গীকারনামায় লেখা আছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি স্বাক্ষর করেছে। তার মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের, বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের একটা দলিল এবং এটা সর্বোচ্চ আইন, এই কথাটাও বলা আছে। কাজেই আদালতের কাজ হচ্ছে, আদালত কিন্তু এই জনগণের যেটা অভিপ্রায় সেটাকে প্রোটেক্ট করবেন, এটাই আদালতের কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ইত্যাদিকে যে প্রশ্ন করার একটা আমরা অ্যাটেম্প্ট দেখলাম। এই অ্যাটেম্প্টটা প্রমাণ করে যে আসলে এখনো পর্যন্ত জনগণের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। অথচ সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি সেখানে স্বাক্ষর করেছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আমাদের লম্বা আলাপ আলোচনা হয়েছে এবং তার মধ্যে থেকে বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের মানে ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। এবং আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারত। কিন্তু বিএনপি বলেছে যে এটা আগে হওয়া এবং নির্বাচনের দিন হওয়া একই অর্থ প্রকাশ করে, সুতরাং এটা নির্বাচনের দিন হলেই ভালো। আমরা সেটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মেনে নিয়েছি। এখন তার মানে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে আমরা আশা করেছিলাম যে তারা কালক্ষেপণ না করে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা আছে, আপনারা দেখবেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নির্বাচিত হইনি। এটা কিন্তু একটা ভুল প্রশ্ন এবং ভুল যুক্তি আমরা মনে করি। কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ করাবেন তিনি সংস্কার পরিষদ সদস্যদের শপথ করাবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস উইল, যেটা জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি, এটাকে এখন আবার জল ঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে
এই ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব, কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, গণভোটের রায় বাস্তবায়ন করব না, এরকম দূরভিসন্ধি যদি কারো থাকে, তাহলে এটা আসলে তাদের নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু গণভোট হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু সংস্কার পরিষদের নির্বাচন হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। কাজে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যদি অবৈধ ইত্যাদি বলার কারো বা দেখানোর কারো চেষ্টা থাকে, এটা কিন্তু প্রকারান্তরে এই নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানের মধ্যে বলা আছে 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই নির্বাচনটা আয়োজন করেছি, যেটা জনগণ সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। কাজে আমরা আহ্বান জানাবো জাতীয় আপনারা ইতিমধ্যে প্রেক্ষাপট পুরোটা জেনেছেন। আমাদের যে সংস্কার বাস্তবায়ন কমিটি, সেই কমিটির যারা দায়িত্বশীল আছেন, যারা সদস্য আছেন, তারা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলেন। আমরা আসলে যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছিল, তখন থেকেই বিএনপির বিভিন্ন মাধ্যমের বরাতে আমরা এই শঙ্কার বিষয়টা তখন থেকেই শুনছিলাম যে এখন যা হচ্ছে হোক, কোর্টের মাধ্যমে পরে আমরা অন্যরকম কিছু করব। তো এই সংখ্যাটা আজকে যেটা হয়েছে বা যেটা হচ্ছে মাননীয় আদালতের মাধ্যমে, সেটা সেই সংখ্যাটা আগে থেকেই ছিল, আগে থেকেই এসেছে, এবং এটা খুব স্পষ্টভাবেই আসলে বোঝা যায় যে কারা এটা করাচ্ছে। আমরা সারোয়ার তুষার ভাই একটু আগে বললেন যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জনগণের জনবিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং জনগণকে আদালতের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়। আমাদেরকে গণঅভ্যুত্থানের পূর্বে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি, সেটাও ওই প্রেক্ষাপটের মধ্য দিয়েই হয়েছিল। আমরা আজকে দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে তিনি জেনেছেন যে আদালতে শুনানি হবে। তো ওনার জানার মধ্যেও এক ধরনের সন্দেহের উদ্রেক করে, আসলে উনি জেনেছেন নাকি ওনারাই করিয়েছেন। যেহেতু আমরা দেখলাম যে বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত, তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। তো আমরা মনে করছি যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য, এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্য থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। আমরা দেখছি যে সংসদের ডেপুটি স্পিকারের বিষয়ে কথা বলছেন, অথচ ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছিল যে সবগুলো বিষয়ে আমরা একটা জায়গায় এসেছিলাম এবং সেটা গণভোটের মাধ্যমে জনগণের লেজিটিমেসি নেওয়া হয়েছিল সেটার পক্ষে। কিন্তু এখন এক ধরনের সাপ লুডো খেলার মতো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে যে এটা আমরা করছি এবং আমরা এখানে উদারতা দেখাচ্ছি, এক ধরনের উদারতা দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। জুলাই সনদ জনগণের জনরায়ের প্রেক্ষিতে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক, এবং যদি মাননীয় আদালতে এই জিনিসটা চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকেই চ্যালেঞ্জ করলো বলে আমরা মনে করছি। কারণ এই একই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেটা 29 সালে হওয়ার কথা। তো যদি এই ধরনের কোনো রায় আসে জুলাই সনদের বিরুদ্ধে এবং যেই আদেশের ভিত্তিতে এই নির্বাচন হয়েছে সেই আদেশের বিরুদ্ধে, তাহলে এই সরকার এবং এই সংসদও বাতিল হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই জানিয়েছি এবং বলেছি, বারবার বলছি যে এখনো অধিবেশনের আরো কিছুদিন সময় বাকি আছে এবং এখনো সময় আছে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয় এবং এই জটিলতা কোথায় গিয়ে ঠেকবে সেটা এখনো আসলে পরিষ্কার না। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিষ্কণ্টক গণতান্ত্রিক উত্তরণ এবং যাত্রা চাই আগামীর বাংলাদেশে। সেটা করার জন্য আমাদেরকেও সহযোগিতা করতে হবে, সরকারকেও, সরকারি দলকেও সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
আমরা দেখছি যে শুধুমাত্র এই যে আদালতে যাওয়া এবং সিলেক্টিভ সংস্কার করা এবং সংবিধান সংস্কারটাকে এক ধরনের সংশোধনের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ৭২-এর সংবিধানকে রক্ষা করার এক ধরনের যে পায়তারা, সেটা আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখে আসছিলাম, সেটার ধারাবাহিকতাটাই এই বর্তমান সরকার রক্ষা করছে। এবং তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটাছেঁড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাছেঁড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার ঢুকে যাচ্ছে এবং তারা তাদের সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটাছেঁড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছেন না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে তাহলে বলতে চাই, বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই। এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এবং আমরা এই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ লড়াই, একটা কাঠামোগত জায়গায় বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংস্কারের মাধ্যমে সেইটা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই সামনের দিনে চালিয়ে যাব। এবং আমাদের এই উদ্দেশ্যে আমাদের যেই একটা উচ্চ পর্যায়ের সংস্কার বাস্তবায়ন কমিটিও করা হয়েছে। এবং আমাদের দিক থেকে আরেকটা দাবি আমরা করেছি যে বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে, স্থিতিশীলতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে। এবং এক ধরনের রাজনৈতিক চাপে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির একটা বক্তব্যে আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যখন তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয় তখন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে রক্ষা করা হয়েছে। তো হাসিনার যিনি একটা বক্তব্য উনি বলেছিলেন যে পায়ের ধুলা তিনি পাচ্ছিলেন না। তো হাসিনার পায়ের ধুলা পাওয়া ব্যক্তিকেই এখন বিএনপি তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং এই সরকার যদি রাখে এবং এই সংসদ সদস্যরা যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে, এটা অত্যন্ত লজ্জাজনক হবে। আমরা বিশ্বাস করি এই সংসদে যারা গিয়েছেন, যে দল থেকে গিয়েছেন, এর অধিকাংশ ব্যক্তিত্বই ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, রাজনৈতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, যার যার জায়গা থেকে তখন এগিয়ে এসেছিলেন, রাজপথে ছিলেন। আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই, আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এবং যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে ৩০০ জনের ৩০০ জন সংসদ সদস্যকেই প্রশ্নবিদ্ধ করব এবং ৩০০ জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে। এবং আমাদের সংসদ সদস্যরা সেখানে তাদের বক্তব্য রাখবেন এবং আমরা প্রত্যাশা করব যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা এই ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন শুরু করার মধ্য দিয়ে কলঙ্কিত হবেন না। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।